উদ্দেশ্য একটাই, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। বাপ বেটার রাজত্বে বাসন্তীর পূর্ণ ভূমি রক্তাক্ত হয়েছে 2021 সাল থেকে। ঘর বাড়ি লুটপাট, ভাঙচুর, মা বোনদের উপর শারীরিক অত্যাচার, হেডনিং, 5 লক্ষ টাকা 4 লক্ষ টাকা ডিমান্ডের মাধ্যমে একটা তালিবানি রাজ চলছে বাপ বেটার রাজত্বে। এই বাপ বেটার রাজত্ব বাসন্তী বিধানসভাতে খতম করাই একমাত্র আমার কাজ। বাসন্তী বিধানসভা অত্যাচারিত মায়েরা, ভাইয়েরা, যুবক যুবতীরা তাদের কর্ম না থাকার কারণে পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরের রাজ্যে পড়ে রয়েছে, সবাই বাবা মাকে ফেলে, ছোট ছোট শিশুদেরকে ফেলে। সেই সমস্ত ভাই বোন যুবক সমাজ আজকে জেগে উঠেছে, আমার মায়েরা জেগে উঠেছে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান প্রত্যেক মায়েরা আজকে গর্জে উঠেছে। এই বাপ বেটা রাজ অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে উৎখাত বাসন্তী বিধানসভাতে করবে গণতান্ত্রিক পদ্ধতিতে। 29 এপ্রিল দেখে নেবেন বাসন্তী বিধানসভায় পদ্মফুল ফুটছে। গণতান্ত্রিক প্রিয় মানুষদের আশীর্বাদ নিয়ে ডবল ইঞ্জিনের সরকার পশ্চিমবঙ্গের বুকে আমরা মোদীজির সরকার গঠন করতে চলেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে, বিজেপি সরকার আসছে। যারা থ্রেট দিচ্ছে তাদেরকে বলবো এখনো সময় রয়েছে, শুধরে যান। ভাই বোন গুরুজন ব্যক্তিদেরকে বলবো কেউ ভয় পাবেন না। আমি বিকাশ সর্দার, আমার যে টিম ভারতীয় জনতা পার্টির লড়াকু সৈনিক, তারা ওতপ্রোতভাবে কর্মী কার্যকর্তাদের পাশে রয়েছে, 100% থাকবে। 29 এপ্রিল নির্বাচন কমিশনারের যে গাইডলাইন্স, সেই গাইডলাইন্সকে ফলো করে ভোট দেওয়া আমাদের নৈতিক কর্তব্য। 100% মানুষ ভোট দেবে, সেই বিষয়ে আমরা তাদের পূর্ণ সহযোগিতা করবো। তাদের পাশে আমরা রয়েছি। তাদের আশীর্বাদ নিয়ে বাসন্তী বিধানসভায় বিজেপি সরকার গঠন করবে, এটা আমরা চ্যালেঞ্জ করছি। যদি ক্ষমতা থাকে তৃণমূল কংগ্রেসকে আজকে এই লড়াই সামনে গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে লেগে দেখুন, আমরা জয়ী। আপনি বারবার বলছেন যে বাপ বেটা, বাপ বেটা বলতে কাকে বোঝাচ্ছে? বাপ বেটা বলতে গেলে এখানে যারা আজকের এখানে ম্যানগ্রোভ, হাজার হাজার ম্যানগ্রোভ গুলো ধ্বংস করেছে, চটিচাটা পুলিশ প্রশাসনকে সহযোগিতা, নূর ইলাই গাজী, নিশ্চয়ই জানেন নামটা কি, রাজা গাজী, মন্টু গাজী, তৃণমূল কংগ্রেসের যে আজকের পিড়িখোর নেতাগুলো রয়েছে, আর পুলিশ প্রশাসন আজকে যারা প্রশাসনিক অধিকর্তা, তাদেরও লজ্জা হওয়া উচিত। এদেরকে জেলে থাকা দরকার। 21 সালে ক্রিমিনাল অফেন্স রয়েছে। এসডিপি দিবাকর দাস ছিলেন, আমি চ্যালেঞ্জ করছি, 1 নম্বর আসামি, কেন ওকে গ্রেফতার করা হলো না? কেন ওকে সিকিউরিটি দেওয়া হয়েছে? হুমকি চলছে এখানে, কলাহাজিরা, চাঁদরাগাড়ি হুমকি চলছে, ফুলবাড়ি চোখ। আজকে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে আসছিলাম উপর থেকে করে, আজকে সিনক্রেট করছে ওর পার্টি অফিসে। পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছে না। আমরা বলতে চাই এখনো সময় রয়েছে। ওর মতো একটা ক্রিমিনালকে কেন সিকিউরিটি গার্ড দেওয়া রয়েছে? আমি পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন, যিনি এসপি রয়েছেন, এসডিপি ক্যানিং রয়েছেন, আমি জানতে চাই। সমস্ত তথ্য দিয়ে আমি কমপ্লেন করেছি। ইমিডিয়েটলি 2021 সালে যে গুলি চলেছিল, 1 নম্বরে আসামি কে ছিলেন, তার সেকশন কি ছিল, সেই সেকশনে কপি দিচ্ছি, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি? এইটা প্রশ্ন করতে নির্বাচন কমিশনকে আমি আজকে নমিনেশন দেবো। তারপর ওদের কতদূর যেতে হয় সেটা আমি যাবো। আমি বিকাশ সর্দার আজকে বিজেপির প্রার্থী হিসেবে বলছি, বাসন্তী বিধানসভার মানুষদেরকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া। তালিবানি রাজ চলছে, সেই তালিবানি রাজ খতম করে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান প্রত্যেকের মুখে হাসি তুলে ফুটিয়ে তোলা আমার একমাত্র কাজ। ধন্যবাদ। আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখছিলেন, এই ভিডিও হচ্ছে বাসন্তীর যিনি আর কি বিজেপির প্রার্থী হয়েছে, বিকাশ সর্দার। তো বিকাশ সর্দার সে এখন বিজেপির প্রার্থী। কে কথা হলো এটাই যে তিনি বারবার বলছে যে বাপ বেটা রাজত্ব। এখানে বাপ বেটা বলতে যে যাদের নাম বললো, এই যে কি বাবু গাজী, কি সব গাজী আছে, তো এরা কিন্তু ভাই বেশ ভালোই একটা জায়গা তৈরি করে নিয়েছে এবং অনেকদিন ধরে কিন্তু বেশ পার্টি পলিটিক্স মানে সেটা ভালোই একটা আর কি কামিয়ে নিচ্ছে। মানে কেমন কামিয়ে নিচ্ছে আমি জাস্ট আপনাদের একটু ভালো করে একটু উদাহরণ দিয়ে বলে, তাহলে আপনারা বুঝতে পারবেন আর আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে, দেখুন বাসন্তী তপশিলি 128, ঠিক আছে, এটা হচ্ছে বিধানসভা, বাসন্তী তপশিলি 128 বিধানসভায়। মোটামুটি কথা আপনি মনে করুন যে বিগত বহুত বছর ধরে এখানে বিরোধী পার্টি বলে কিছু ছিল না। ঠিক আছে, মানে একটা সময় ছিল এখানে বামফ্রন্ট, কংগ্রেস, ঠিক আছে, মানে হচ্ছে আপনার সিপিআইএম এদের রাজত্ব চলতো। ঠিক আছে, সিপিআইএম আরএসপি এদের রাজত্ব চলতো। কিন্তু হঠাৎ করে যখন 2014 সালে তৃণমূলের একটা যে জোয়ার আসলো, সেই সময় কিন্তু এখানে সব পরিবর্তন হয়েছিল। ঠিক আছে, বাসন্তী 128 তপশিলি। তো এই যে বিধানসভাটি আছে, এই বিধানসভায় এবছরে আমরা একটা দেখছি, একটা নতুন মুখ দেখছি, যে বিকাশ সর্দার বলে একজন, যিনি কিনে অপোজিশন, মানে কি বিরোধী দলনেতা বা বিরোধী পক্ষ থেকে যিনি আর কি দাঁড়াচ্ছেন। তো সে কিন্তু প্রচুর জায়গায় ঘোরাঘুরি করছে। এবং তারপরে একটা কথা আমরা জিনিস দেখেছি যে এখানে যে রাজ চলছে, যেমন মনে করুন যে সন্দেশখালী, ঠিক আছে, সন্দেশখালী যেভাবে রাজ চলেছে, ধামাখালি রাজ চলেছে, মানে এই যে রাজগুলো চলছে, মানে বাসন্তী
বাসন্তীর মধ্যে একটা রাজ চলছে, ঠিক আছে, মানে কি মানে একনায়কতন্ত্র টাইপের একটা বিষয়, যে পার্টি থাকবে, যে ক্ষমতায় থাকবে, সে ভাই যা বলবে তাই, ঠিক আছে, তাছাড়া অন্য কোনো কথা হবে না। একটা কথা হয়তো আপনারা জানেন না, যে ক্যানিং থেকে ঝড়খালি পর্যন্ত যে একটা আমাদের রেলের ব্যবস্থা করা হয়েছিল, মানে মাননীয়া মমতা ব্যানার্জি যখন রেল মন্ত্রী ছিলেন তখন একটি প্রকল্প করেছিলেন, মানে একটি প্রকল্প তৈরি করা হয়েছিল, মানে পেশ করা হয়েছিল, যেটা ঝড়খালি থেকে ক্যানিং পর্যন্ত রেল সম্প্রসারণ করা, মানে একটা রেলের যে যাওয়ার রাস্তা তৈরি হবে, মানে রেল যাতায়াত হবে, রেলের সম্প্রসারণ হবে। তো সেই কাজটি ভাই হয়েছিল, মানে কি হয়েছিল, ক্যানিং ব্রিজটা, মানে ক্যানিংয়ের রেল ব্রিজটা হওয়ার পর থেকে সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে আছে, এবং তারপর থেকে মানুষ এখনও পর্যন্ত কিছু বলে না, বা তারপর থেকে সরকার অনেকবার এসছে গেছে, তারপর থেকে আমাদের মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে, তারপর আমাদের প্রধানমন্ত্রীও পরিবর্তন হয়েছে, অনেক কিছুই হয়েছে, কিন্তু তার মধ্যে যে কাজটি ছিল, যে কাজটি পড়েছিল, সেই কাজটি কিন্তু ভাই পড়েই আছে। একটা সময় রাস্তাঘাটগুলো খুবই খারাপ ছিল, কিন্তু এখন রাস্তাঘাটগুলো ঠিকঠাক হয়েছে, কিন্তু তারপরেও মানুষের কিন্তু সেই ব্যবস্থা, মানে সেই যে যোগাযোগ যে ব্যবস্থাটা, মানে রেলের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত ভাই সেটা হয়নি, মানে সেটা সেভাবে আছে। কিন্তু এবার আমরা দেখছি যে বিজেপি প্রার্থী যে দাঁড়াচ্ছে, সে বলছে যে যদি আমরা জিততে পারি তাহলে ফার্স্টে আমরা রেলের কাজটি করব, যে কাজটি ঝড়খালি থেকে ক্যানিং পর্যন্ত যে কাজটি বন্ধ হয়েছিল, সেই কাজটি নিয়ে তারা আর কি কাজ করবে, মানে সেটা কমপ্লিট করবে। জাস্ট এটা প্রতিশ্রুতি হতেও পারে, বা যদি তারা যেতে তাহলে হয়তো কাজটা কমপ্লিট করতে পারে, কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে এটাই যে এতদিন পরে একটা নতুন মুখ ভেসে আসছে, তারপরে মানুষ কি তাকে ভরসা করবে? দেখুন, আমাদের পলিটিক্যাল জিনিস অ্যানালাইটিক করতে গেলে আমাদের ভাবতে হবে, ঠিক আছে, একবার না 10 বার ভাবতে হবে, ঠিক আছে। এর আগেও আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি যে একটা জিনিস আপনাদেরকে ভাবতে হবে, যে একনায়কতন্ত্র, বা মনে করুন যে কোনো একটা পলিটিক্যাল লিডার বা কোনো একটা পলিটিক্যাল পার্টি কোনো একটা এলাকাকে ক্যাপচার করে আছে, মানে কোনো একটা এলাকাকে মানে ভালো করে ধরে আছে, সেখানে কোনো রকমের বিরোধী নেই, অপোজিশন নেই। যদি বিরোধী বা অপোজিশন না থাকে তাহলে সে যাই বলবে বা সে যাই করবে সেটাই হবে, ঠিক আছে। বাসন্তী 128 সেরকম একটি বিধানসভা, যে এখানে ভাই অপোজিশন কেউ ছিল না, বা অপোজিশন কেউ দাঁড়াতে পারেনি, বা দাঁড়াতেও না, কারণ বিশেষত এখানে একটা জিনিস আমরা দেখি যে আর কি দাঁড়ায় সেই আর কি জিতে যায়, বা সেই তার সব কিছু রাজ চলে। তো অপোজিশন যেহেতু এখানে ছিল না, বিগত দিন অনেকবার আমরা দেখেছি যে এখানে বারবার একই ব্যক্তি বা একই পলিটিক্যাল দিক থেকে লিড দিয়েছে, তো এটা স্বাভাবিক, এটা হবে। শুধু যে বাসন্তী 128 বলে না, অনেক জায়গায় এরকম হয়েছে। তো যেটা ভাবতে হবে সেটা হলো যে আমাদের গ্রাউন্ড লেভেল, ঠিক আছে, গ্রাউন্ড লেভেল, মানে মনে করুন যে যেসব মানুষগুলো গ্রাউন্ড লেভেল থেকে তারা সাপোর্ট করবে, তবেই কিনা যে অন্য পার্টি বা বিরোধী পার্টি এখানে আসতে পারবে। যদি গ্রাউন্ড লেভেলে মানুষ যদি সাহায্য না করে, বা গ্রাউন্ড লেভেলের মানুষগুলো যদি অন্য কোনো পার্টিকে না চায়, তাহলে আমার মনে হয় যে অন্য কোনো পার্টি এখানে বা শুধু পশ্চিমবঙ্গে বলে না, অন্য অন্য স্টেটেও বা যেখানেও, মানে যেখানে সব জায়গায় যে রাজ করতে পারবে না, ঠিক আছে। যেমন মনে করুন যে এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে জিনিসগুলো প্রকল্পগুলো দিচ্ছে, যেমন মনে করুন যে কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, বেকার ভাতা, রূপশ্রী, মানে খাদ্যসাথী, মানে এরকম অনেক অনেক ভাই অনেক প্রকল্প আছে, যে প্রকল্পগুলো হয়তো বললে শেষ হবে না। তো সেরকম প্রকল্প ভাই যেগুলো করা হচ্ছে, সব থেকে যেটি অ্যাডভান্টেজ সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, ঠিক আছে। এই যে লক্ষ্মীর ভান্ডার নামক যে প্রকল্পটি আছে, ডিরেক্ট প্রতি মাসে কিন্তু প্রত্যেকটা মায়েদের অ্যাকাউন্টে, ঠিক আছে, প্রত্যেকটা মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু ভাই ঢুকে যাচ্ছে ডিরেক্ট 1500 টাকা করে। আগে যেটা 1000 টাকা ছিল, সেটা এখন 1500 টাকা আর 1700 টাকা করা হয়েছে। তো এই যে 1500 টাকাটা করেছে, এটা কিন্তু ভাই ভোট আসার ঠিক 1 মাস 2 মাস আগে থেকে কিন্তু এটা করা হয়েছে। এর একটা কারণ বা এটা অ্যাডভান্টেজ কি, যে মানুষ আরো বেশি অ্যাক্টিভ হবে এবং মানুষ গ্রাউন্ড লেভেলটা আরো বেশি শক্ত করবে, ঠিক আছে। এই গ্রাউন্ড লেভেলটা যত বেশি শক্ত হবে, পাড়ার প্রধান পঞ্চায়েত বা পাড়ার যে দাদা আছে, পাড়ার যে মস্তান আছে, তারা যত গ্রাউন্ড লেভেলটা শক্ত করবে, তত কিন্তু ভাই পলিটিক্যাল দিক থেকে বা উপরের দিকে স্তরটা বা উপরের দিকের যে লেভেলটা, সেটা কিন্তু ভাই অনেকটাই মজবুত হবে, ঠিক আছে। কারণ গ্রাউন্ড লেভেলে যদি ভোট ঠিকঠাক না আসে, বা গ্রাউন্ড লেভেলে মানুষকে যদি কোঅপারেট না করতে পারে, যে মানুষ যদি মানুষের পাশে না থাকতে পারে, তাহলে কিন্তু ভাই উপর লেভেলে কোনোদিন সম্ভব না জেতা, বা উপর লেভেলে কোনোদিন সম্ভব না মানুষের প্রতিশ্রুতি দেওয়া বা সেই প্রতিশ্রুতিকে রাখা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এখন পশ্চিমবঙ্গে বা এখন বাসন্তীতে যেমন ধরনের রাজ চলছে, আপনারা হয়তো জানেন কিছুদিন আগে বাসন্তী একটা খুব ঝামেলা হয়েছিল, ঠিক আছে। বাসন্তী বাজারে এই বিকাশ সর্দারের মিছিলকে কেন্দ্র করে একটা বেশ ঝামেলা হয়েছিল, ঠিক আছে। মানে টিএমসি বনাম বিজেপি যে ঝামেলাটা হয়েছিল, সেই ঝামেলার মাঝখানে কিন্তু ভাই পুলিশকে মারধর করেছিল, ঠিক আছে। তার একটা ভিডিও আমি করেছি, আই বাটনে দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে আসবেন। তো সেখানে কিন্তু ভাই রীতিমতো 2-3 জন পুলিশকে আর একজন পুলিশকে তো ভাই বিশাল মার মেরেছে, ঠিক আছে। মানে এমন মেরেছে পুরো রক্তাক্ত করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু বাসন্তী থানার যে আইসি ছিল, তাকে কিন্তু ভাই সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং তাকে বদলি করে দেওয়া হয়েছে, অন্য একজনকে নিয়ে আসা হয়েছে। তো সেই ক্ষেত্রে এখন কিন্তু ভাই বলা যায় যে ভোটের যে এখন যে মাঠ বা ভোটের যে গ্রাউন্ড, এখন কিন্তু ভাই প্রচুর গরম। তো সেই ক্ষেত্রে প্রচার কিন্তু সবাই করছে, ঠিক আছে। প্রচার যেমন
টিএমসি করছে, সেরকম বিজেপি করছে, সিপিআইএম করছে, জেইউপি পার্টি করছে, বা মনে করুন আইএসএফ করছে, সবাই কিন্তু ভাই ভোটের প্রচার করছে। তার মধ্যেখানে আমরা এমন এমন জিনিস দেখছি, যেমন যে ঘটনাটি আমরা দেখলাম যে গতকাল ঘটনাটি ঘটেছে পানিহাটিতে, অভয়ার মা গেছে সেখানে অভয়াদির মাকে অপমান করা হয়েছে, রীতিমতো অপমান এবং গালি গালাজ, মানে কি গায়ে থুতু ছেটাতে যাচ্ছে এমন একটা পরিস্থিতি। তো ভাই মানুষের এখন চিন্তা ভাবনা কোথায় লেবে গেছে, ঠিক আছে। তো এই যে বাসন্তী যে আমাদের যে এখন 128 যে তপশিলি আছে, এখানে কিন্তু ভাই একটা কথা সব থেকে ইম্পর্টেন্ট ভাবতে হবে, যে 2021 সালে যেটা বিকাশ সর্দারও বলছিল, 2021 সালে যখন এখান থেকে টিএমসি লিড পায়, তখন কিন্তু ভাই এখানে প্রচুর মানুষের কিন্তু ঘর বাড়ি ভাঙাচুর হয়েছে, মানে প্রচুর ভাঙচুর এবং লুট এবং মারধর থেকে শুরু করে প্রচুর কিছু হয়েছে, ঠিক আছে, যেগুলো এখানকার এলাকার মানুষ প্রত্যক্ষ সাক্ষী আছে। তো সেই দিনটা যেন না হয় বা সেরকম পরিস্থিতি যেন না তৈরি হয়, সেইগুলো আমাদেরকে প্রত্যেকটা মানুষকে এবং বিশেষ করে পুলিশ প্রশাসন বা আমাদের নির্বাচন কমিশন এই দিকগুলো অবশ্যই ধ্যান রাখবেন। বিশেষ করে এখন আমরা দেখছি যে প্রচুর সিআরপিএফ জওয়ান এবং ব্যাটালিয়ান ফোর্স চারিদিকে ঘোরাঘুরি করছে। তো এটা একটা ভালো, কারণ এই যে বিষয়গুলো থাকলে পুলিশ বা ব্যাটালিয়ান ফোর্স থাকলে লোকাল পাড়ার মোস্তান, পাড়ার দাদা, তারা কিন্তু ভাই ঝামেলায় জড়াতে চাইবেন না, কারণ তারা জানে যে এখন খুব চাপে আছে। যদি দেখে যে কারোর সঙ্গে বচসা হচ্ছে বা কোথাও একটু গোল টেবিল মিটিং টাইপের হচ্ছে, সঙ্গে সঙ্গে তুলবে আর নিয়ে চলে যাবে, মানে একবার ঢুকিয়ে দিলে ভাই তার কিন্তু আর ভোট দেওয়া হবে না। তো সেই ক্ষেত্রে গতবারে মানে 2021 সালে যে ঝামেলাটি হয়েছিল, 2021 সালে যেভাবে মানুষের উপরে অন্যায় হয়েছিল, অত্যাচার হয়েছিল, সেই জিনিসটা যেন না হয় সেইটা খেয়াল রেখে আমাদেরকে প্রত্যেকটা মানুষকে এগোতে হবে এবং প্রত্যেকটা মানুষকে বোঝাতে হবে এবং প্রত্যেকটা মানুষকে এটা বলতে হবে যে ভোটটা তোমার ব্যক্তিগত অধিকার, তুমি কোথায় দেবে। কিন্তু ভাই যে যার ভোট দেবে তার জন্য যদি কোনো পার্টি জিতে যায় বা কোনো পার্টি হেরে যায়, অন্য একটা পার্টি এসে তার বাড়িতে হামলা, তাকে মারধর, তার সম্পত্তি লুট করা, এই জিনিসগুলো ভাই একদম না হয়, বা এগুলো কিন্তু মানে কাম্য না, মানে এগুলো অ্যাকচুয়ালি জঘন্য এবং নীচ মনের মানুষ এইগুলো করে, আমার যতটা মনে হয়, জানি না আর কার কেমন কি মনে হয়। তো নীচ এবং বাজে মেন্টালিটি যেসব মানুষ আছে তারা কিন্তু এইগুলো করে, কারণ একটা মানুষ সে কষ্ট করে খেটে উপার্জন করে তার সেই জমানো সম্পদগুলো সে রাখছে, তারপরে কিছু হারমাত বাহিনী বা কিছু গুন্ডা বাহিনী এসে সেই মানুষটাকে মারধর এবং সেই মানুষের জমানো পুঁজি, তার অর্থ এবং তার যত সম্পত্তি আছে সেগুলোকে লুট করা বা সেগুলোকে নিয়ে যাওয়া, এগুলো ভাই এক ধরনের নিম্ন শ্রেণীর ঘিন মানসিকতা মনের মানুষেরাই করতে পারে। আমি জানি না যে এগুলো কেমন ধরনের মানুষ করে। তো এই সিচুয়েশনগুলো যেন ভাই দ্বিতীয়বার না আসে, সেই দিক থেকে প্রত্যেকটা মানুষকে দেখতে হবে এবং নির্বাচন কমিশনকে দেখতে হবে। আর তারপরে ভাই ভোট 29 তারিখে ভোট আছে, তো কাজেই সবাই ভোট দেবেন, ভালোভাবে দেবেন। এবং যে আমরা দেখছি যে মানে এই ভিডিওটা করার কারণ হচ্ছে একটাই, যে বিগত বহুত দিন ধরে আমরা দেখেছি যে বাসন্তীতে ভাই সেরকম বিরোধী কেউ দাঁড়ায়নি, ঠিক আছে। তো সেই জন্যই এই ভিডিওটা আমি আর কি করার ভাবলাম যে না, এই ভিডিওটা করাই যাক, কারণ ভাই সবসময় তো আমাদের এখানে ভালো ভালো লিডার আসছে, ভালো ভালো লিডার যাচ্ছে, বাট এবছরের ভোটই কি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক ভাই, আজকের ভিডিও এখানেই শেষ করব। আর ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভোট কিন্তু আপনার ব্যক্তিগত অধিকার, আপনার স্বাধীনতার অধিকার, আপনার নির্বাচন করা কিন্তু আপনার সাধারণ অধিকার। আপনি একজন সাধারণ মানুষ, আপনার সাধারণ নির্বাচন, আপনি কিন্তু সেটা আপনি ধীর মস্তিষ্কে, ঠান্ডা মস্তিষ্কেই করবেন, ঠিক আছে। আপনি ভাববেন যে আপনার ভোটটি আপনি কোথায় দেবেন, কেউ বলে গেল বা কেউ জোর করলো বা কেউ ভয় দেখালো, সেই চিন্তা ভাবনা করে কিন্তু আপনি আপনার ভোট দেবেন না। আপনার ভোট আপনি সঠিক জায়গায়, আপনি চিন্তা বুঝে শুনে ঠান্ডা মস্তিষ্কে তারপরে কিন্তু দেবেন, কারণ আপনার একটা ভোটের কিন্তু প্রচুর মূল্য আছে। একটা ভোট জমে 100 হয়, লাখ হয়, কোটি হয়। যাই হোক ভাই, আর বেশি কথা বলবো না, আজকে ভিডিও এখানে শেষ করবো। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। আর বাসন্তী থেকে আপনারা কে দেখছেন, অবশ্যই যদি বাসন্তী থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনারা বাসন্তী থেকে দেখছেন। তো চলুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই ভালো করে ভোট দেবেন, আর ভারতে থাকলে ভারতকে ভালোবাসবেন, আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।